বাস স্ট্যান্ডের কাছেই সোহনপালের বিরাট মিষ্টির দোকান। ভেতরে চেয়ার টেবিল পাতা, দেয়ালগুলো সব আয়না দিয়ে মোড়া। খাবারের দোকানের ভেতরে কেন যে আয়না দেওয়া বুঝি না। খাবার খাওয়ার সময় নিজের চেহারা দেখতে কারোর ভালো লাগে নাকি? জিলিপিতে কামড় বসাতেই হাত দিয়ে রস গড়িয়ে পড়ল। কাকাবাবু নিজে খুব কম খান, কিন্তু আমার জন্য 3-4 রকমের খাবারের অর্ডার দিয়েছেন। 1 ঘন্টা সময় কাটাতে হবে তো। কাশ্মীরে এসে যতই পেট ভরে খাও, একটু বাদে আবার খিদে পাবে। এখানকার জলে সব কিছু তাড়াতাড়ি হজম হয়ে যায়। কি প্রফেসর সাহেব, আজ কোন দিকে যাবেন? তাকিয়ে দেখি আমাদের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে একজন বিশাল চেহারার মানুষ। চিনি একে, নাম সুচা সিং। প্রায় 6 ফিট লম্বা, কবজি দুটো আমার উরুর মতন চওড়া, মুখে সুবিন্যস্ত দাড়ি। সুচা সিং এখানে অনেকগুলো বাস আর ট্যাক্সির মালিক, খুব জবরদস্ত ধরনের মানুষ। কী কারণে যেন উনি আমার কাকাবাবুকে প্রফেসর বলে ডাকেন, যদিও কাকাবাবুর কোনোদিন কলেজে পড়াননি। কাকাবাবু আগে দিল্লিতে গভর্নমেন্টের কাজ করতেন। এখানে একটা কথা বলে রাখি, কাশ্মীরে এসে প্রথম কয়েকদিনই অবাক হয়ে লক্ষ্য করেছিলাম এখানে অনেকেই ভাঙা ভাঙা বাংলা বলতে পারে। বাংলাদেশ থেকে এত দূরে, আশ্চর্য ব্যাপার না? কাকাবাবুকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ। কাকাবাবু বলেছিলেন, ভ্রমণকারীদের দেখাশোনা করাই তো কাশ্মীরের লোকেদের প্রধান পেশা। আর ভারতীয় ভ্রমণকারীদের মধ্যে বাঙালিদের সংখ্যাই বেশি। বাঙালিরা খুব বেড়াতে ভালোবাসে, তাই বাঙালিদের কথা শুনে শুনে এরা অনেকে বাংলা শিখে নিয়েছে। যেমন সাহেব মেম অনেকে আসে বলে এরা ইংরেজিও জানে বেশ ভালোই। এইখানে একটা ঘোড়া সহিসকে দেখেছি, 22-23 বছর বয়সে। সে কোনোদিনই স্কুলে পড়েনি, নিজের নাম সই করতেও জানে না, অথচ ইংরেজি বাংলা উর্দু জলের মতন বলে। সুচা সিং ভাঙা ভাঙা উর্দু আর বাংলা কথায় মিশিয়ে বলেন, কিন্তু উর্দু তো আমি জানি না। তন্দুরস্তি, তাকাল্লুফ এই জাতীয় 2-4টে কথার বেশি শিখতে পারিনি, তাই ওর কথাগুলো আমি বাংলাতেই লিখব। কাকাবাবু সুচা সিংকে পছন্দ করেন না, লোকটির বড্ড গায়ে পড়া ভাব আছে। কাকাবাবু একটু নির্লিপ্তভাবে বললেন, কোন দিকে যাব ঠিক নেই, দেখি কোথায় যাওয়া যায়। সুচা সিং চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। চলুন, কোন দিকে যাবেন বলুন। চলুন, কোন দিকে যাবেন বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কাকাবাবু ব্যস্ত হয়ে বললেন, না না, তার দরকার নেই, আমরা একটু কাছাকাছি ঘুরে আসব। আমার তো গাড়ি যাবেই, নামিয়ে দেবো আপনাদের। না, আমরা বাসে যাব। সোনমার্গের দিকে যাবেন তো বলুন, আমার একটা ভ্যান যাচ্ছে, ওটাতে যাবেন, আবার ফেরার সময় ওটাতেই ফিরে আসবেন। প্রস্তাবটা এমন কিছু খারাপ নয়, সুচা সিং বেশ আন্তরিকভাবেই বলছেন, কিন্তু পাত্তা দিলেন না কাকাবাবু। হাতের ভঙ্গি করে সুচা সিংয়ের কথাটা উড়িয়ে দিয়ে কাকাবাবু বলেন, না, কোনো দরকার নেই। কাকাবাবু যে সুচা সিংকে পছন্দ করেন না, এটা অন্য যে কেউ দেখলেই বুঝতে পারবে, কিন্তু সুচা সিংয়ের সেদিকে কোনো খেয়াল নেই। চেয়ারটা কাকাবাবুর কাছে টেনে এনে খাতির জমাবার চেষ্টা করে বললেন, আপনার এখানে কোনো অসুবিধা কিংবা কষ্ট হচ্ছে না তো? কিছু দরকার হলে আমাকে বলবেন। কাকাবাবু বললেন, না না, কোনো অসুবিধে হচ্ছে না। চা খাবেন তো? আমার সঙ্গে এক পেয়ালা চা খান। কাকাবাবু সংক্ষেপে বললেন, আমি চা খেয়েছি, আর খাবো না। কাকাবাবু এবার পকেট থেকে চুরুট বার করলেন। আমি এর মানে জানি, আমি লক্ষ্য করেছি সুচা সিং সিগারেট বা চুরুটের ধোঁয়া একেবারে সহ্য করতে পারেন না। কাকাবাবু ওকে সরাবার জন্যই চুরুট ধরালেন। সুচা সিং কিন্তু তবু উঠলেন না, নাকটা একটু কুঁচকে সামনেই বসে রইলেন। তারপর হঠাৎ ফিসফিস করে জিজ্ঞাসা করলেন, প্রফেসর সাহেব, কিছু হদিশ পেলেন? কাকাবাবু বলেন, কি পাবো? যা খুঁজছেন এতদিন ধরে। কাকাবাবু অপলকভাবে একটুক্ষণ তাকিয়ে রইলেন সুচা সিংয়ের দিকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, কিছুই পাইনি। বোধহয় কিছু পাওয়াও যাবে না। তাহলে আর খোঁড়া পানি এত তকলিফ করছেন কেন? তবু খুঁজছি, কারণ খোঁজাটাই আমার নেশা। আপনারা বাঙালিরা বড় অদ্ভুত। আপনি যা খুঁজছেন সেটা খুঁজে পেলে তা তো গভর্নমেন্টেরই লাভ হবে, আপনার তো কিছু হবে না। তাহলে আপনি গভর্নমেন্টের সাহায্য নিচ্ছেন না কেন? গভর্নমেন্টকে বলুন, লোক দেবে, গাড়ি দেবে, সব ব্যবস্থা করবে, আপনি শুধু খবরদারি করবেন। কাকাবাবু হেসে এক মুখ ধোঁয়া ছাড়লেন সুচা সিংয়ের দিকে, তারপর বললেন, এটা আমার খেয়াল ছাড়া আর কিছু তো নয়। গভর্নমেন্ট সব ব্যবস্থা করবে, তারপর যদি কিছুই না পাওয়া যায়, তখন সেটা একটা লজ্জার ব্যাপার হবে না? লজ্জা কি আছে? গভর্নমেন্টের তো কত টাকারই সাধ্য হয়েছে, কোম্পানি কা মাল দরিয়া মে ডাল। কাকাবাবু আবার হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন সিংজি, বাঙালিরা ভারী অদ্ভুত, তারা নিজেদের ভালো মন্দ বোঝে না। সুচা সিং বললেন, আপনাকে দেখেই বুঝেছি আপনি ভালো আদমি, কিন্তু একদম চালাক নন। একটা কথা আগে বলা হয়নি, কাকাবাবু কাশ্মীরে এসেছেন গন্ধকের খনি খুঁজতে। কাকাবাবুর ধারণা কাশ্মীরের পাহাড়ের নিচে কোথাও প্রচুর গন্ধক জমা আছে। কাশ্মীর সরকারকে জানিয়েছেন সে কথা। সরকারকে না জানিয়ে তো কেউ পাহাড় পর্বত মাপামাপি করতে পারে না, বিশেষত কাশ্মীরের মতন সীমান্ত এলাকায়।
আমি আর কাকাবাবু তাই গন্ধকের খনি আবিষ্কার করার কাজ করছি। সুচা সিং বললেন, প্রফেসর সাহেব, ওসব গন্ধক টন্ধক ছাড়ুন। আমি আপনাকে বলে দিচ্ছি, এখানে পাহাড়ের নিচে সোনার খনি আছে। সেটা যদি খুঁজে বার করতে পারেন। কাকাবাবু খানিকটা নকল আগ্রহ দেখে বলেন, আপনি জানেন এখানে সোনা পাওয়া যাবে? ডেফিনেটলি, আমি খুব ভালোভাবে জানি। আপনি যখন জানেনই যেখানে সোনা আছে, তাহলে আপনি সেটা আবিষ্কার করে ফেলুন না। আমার যে আপনাদের মতন বিদ্যে নেই, ওসব খুঁজে বার করা আপনাদের কাজ। আমি তো শুনেছি টাটা কোম্পানি যে এত বড় ইস্পাতের কারখানা, সেই ইস্পাতের খনি তো একজন বাঙালিই আবিষ্কার করেছিল। কাকাবাবু চুরুটের ছাই ফেলতে ফেলতে বলেন, কিন্তু সিংজি, সোনার খনি খুঁজে পেলেও আপনার কি লাভ হবে? সোনার খনির মালিকানা গভর্নমেন্টের হয়, গভর্নমেন্ট নিয়ে নেবে। সুচা সিং উৎসাহের চোটে টেবিলে ভর দিয়ে এগিয়ে এসে বলেন, নিক না গভর্নমেন্ট, তার আগে আমরাও যদি কিছু নিতে পারি, আমি আপনাকে সাহায্য করব। এখানে মুস্তাফা বশির খান বলে একজন বুড়ো আছে, খুব ইমানদার লোক। সে আমাকে বলেছে মার্তান্ডের কাছে তার ঠাকুরদা পাহাড় খুঁড়ে সোনা পেয়েছিল। আপনিও সেখানে পাহাড় খুঁড়তে লেগে যান। আরে শুনুন শুনুন প্রফেসর সাহেব, কাকাবাবু আমার দিকে ফিরে বললেন, ওর শুনতু, আমাদের বাসার সময় হয়ে এসেছে। তোর খাওয়া হয়েছে? আমি বললাম, হ্যাঁ, একটু জল খাবো। খেয়ে নে, ফ্লাক্সে জল ভরে নিয়েছিস তো? তারপর কাকাবাবু সুচা সিংহের দিকে তাকিয়ে বললেন, তোমার কি ধারণা মাটির তলায় আস্ত আস্ত সোনার চাই পাওয়া যায়? পাথরের মধ্যে সোনা পাওয়া গেলেও তা গলিয়ে বার করা একটা বিরাট ব্যাপার। তাছাড়া সাধারণ লোক ভাবে সোনাই সবচেয়ে দামি জিনিস। কিন্তু তুমি ব্যবসা করো, তোমার তো বোঝা উচিত অনেক জিনিসের দাম সোনার চেয়েও বেশি। যেমন ধরো, কেউ যদি একটা পেট্রোলের খনির সন্ধান পেয়ে যায়, সেটার দাম সোনার খনির চেয়েও কম হবে না। তেমনি গন্ধক শুনে হেলাফেলা করছো, কিন্তু সত্যি সত্যি যদি প্রচুর পরিমাণে সালফার ডিপোজিটের খোঁজ পাওয়া যায়, সে তো হলো গিয়ে যদির কথা। যদি গন্ধক থাকে, কিন্তু আমি আপনাকে বলছি কাশ্মীরের সোনা আছেই। তাহলে তুমি খুঁজতে লেগে যাও। আই শুনতু। সুচা সিং হঠাৎ খপ করে আমার হাত ধরে বললেন, কী খোকা বাবু, কোন দিকে যাবে আজ? সুচা সিংয়ের বিরাট হাতখানা যেন বাঘের থাবার মতো। তার মধ্যে আমার ছোট্ট হাতটা কোথায় মিলিয়ে গেছে। আমি উত্তর না দিয়ে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবু বললেন, আজ আজ আমরা দূরে কোথাও যাব না, কাছাকাছিই ঘুরবো। সুচা সিং আমাকে আদর করার ভঙ্গি করে বললেন, খোকাবাবুকে নিয়ে একদিন আমি বেরিয়ে আনবো। কি খোকাবাবু, কাশ্মীরের কোন কোন জায়গা দেখা হলো? আজ যাবে আমার সঙ্গে? একদম শ্রীনগর ঘুরিয়ে নিয়ে আসবো। শ্রীনগরের নাম শুনে আমার একটু একটু লোভ হচ্ছিল, তবু আমি বললাম, না। সুচা সিংয়ের হাত ছাড়িয়ে আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। সুচা সিংও এলেন পেছন পেছনে। আমরা তখন বাসস্ট্যান্ডের দিকে না গিয়ে হাঁটতে লাগলাম অন্যদিকে। কাকাবাবু সুচা সিংকে মিথ্যে কথা বলেছেন। আমরা যে আজ সোনমার্গে যাব, তা তো সকাল থেকেই ঠিক আছে। কাকাবাবু সুচা সিংকে বললেন না সে কথা। গুরুজনরা যে কখনো মিথ্যে কথা বলেন না, তা মোটেই ঠিক নয়। মাঝে মাঝে বলেন। যেমন আর একটা কথা, কাকাবাবু অনেককে বলেছেন বটে যে তিনি এখানে গন্ধকের খনি আবিষ্কার করতে এসেছেন, কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না। কাকাবাবু হয়তো ভেবেছেন ছেলে মানুষ বলে আমি সব কিছু বিশ্বাস করব, কিন্তু আমি তো ততটা ছেলে মানুষ নই। আমি এখন ইংরেজি গল্পের বইও পড়তে পারি। কাকাবাবু অন্য কিছু খুঁজছেন, সেটা যে কী তা অবশ্য আমি জানি না। সুচা সিংহ কাকাবাবুকে ঠিক বিশ্বাস করেননি। সুচা সিংহের সরকারি মহলের অনেকের সঙ্গে জানাশোনা, সেখান থেকে কিছু শুনেই বোধহয় সুচা সিং সুযোগ পেলে কাকাবাবুর সঙ্গে ভাব জমাবার চেষ্টা করেন। সুচা সিংহের কী ধারণা কাকাবাবু গন্ধকের নাম করে আসলে সোনার খনিরই খোঁজ করছেন? আমরা কি সত্যিই সোনার সন্ধানে ঘুরছি? সুচা সিংহের দৃষ্টি এড়িয়ে আমরা চলে এসেছি খানিকটা দূরে। রোদ উঠেছে বেশ, পথে এখন অনেক বেশি মানুষ। আজ শীতটা একটু বেশি পড়েছে। আজ সুন্দর বেড়াবার দিন। বাসের এখনও বেশ খানিকটা দেরি আছে। সুচা সিংহের জন্য আমরা বাস ডিপোতে যেতেও পারছি না। আস্তে আস্তে হাঁটতে লাগলাম উদ্দেশ্যহীনভাবে। কাকাবাবু আনমনে চুরুট টেনে যাচ্ছেন। আমি একটা পাথরের টুকরোকে ফুটবল বানিয়ে শুট দিচ্ছিলাম। হঠাৎ আমি চেঁচিয়ে উঠলাম, আরে স্নিগ্ধাদি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই তো স্নিগ্ধাদি, সিদ্ধার্থদা, রিনি। কাকাবাবু জিজ্ঞাসা করলেন, কে ওরা? উত্তর না দিয়ে আমি চিৎকার করে ডাকলাম, এই স্নিগ্ধাদি! এক ডাকেই শুনতে পেল। ওরাও আমাকে দেখে অবাক, এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি কাকাবাবুকে বললাম, কাকাবাবু, তুমি ছোটদির বন্ধু স্নিগ্ধাদিকে দেখোনি? উৎসাহে আমার মুখ জলজল করছে। এত দূরে হঠাৎ কোনো চেনা মানুষকে দেখলে কি আনন্দই যে লাগে। কলকাতায় থাকতেই অনেক দিন স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়নি, আর আজ হঠাৎ এই কাশ্মীরে। বিশ্বাসই হয় না। কাকাবাবু কিন্তু খুব একটা উৎসাহিত হলেন না।
আর চোখে ঘড়িতে সময় দেখলেন। স্নিগ্ধাদি আমার ছর্দির ছোটোবেলা থেকে বন্ধু। কতদিন এসেছে আমাদের বাড়িতে। ছর্দির বিয়ে হবার ঠিক 1 মাসের মধ্যে বিয়ে হয়ে গেল স্নিগ্ধাদির বিয়েতে আমি ধুতি পরে গিয়েছিলাম। আমার জীবনে সেই প্রথম ধুতি পরা। সিদ্ধার্থদাকেও আমরা আগে থেকে চিনি। ছর্দিদের কলেজের প্রফেসর ছিলেন। আমাদের পাড়ার ফাংশনে রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাটা আবৃত্তি করেছিলেন। স্নিগ্ধাদির সঙ্গে সিদ্ধার্থদার বিয়ে হবার পর একটা মুশকিল হলো। স্নিগ্ধাদিকে স্নিগ্ধা বৌদি বলে ডাকতে হয়, কিংবা সিদ্ধার্থদাকে জামাইবাবু। আমি কিন্তু তা পারি না, এখনও সিদ্ধার্থদাই বলি। আর রিনি হচ্ছে স্নিগ্ধাদির বোন, আমার সমান, ক্লাস 8-এ পড়ে। পড়াশোনায় এমনিতে ভালো, কিন্তু অঙ্কে খুব কাঁচা। কঠিন অ্যালজেব্রা তো পারেই না, জিওমেট্রি এত সোজা তাও পারে না। তবে রিনি বেশ ভালো ছবি আঁকে। স্নিগ্ধাদি কাছে এসে একমুখ হেসে বলল, কিরে সন্তু, তোরা কবে এলি? আর কে এসেছে? মাসিমা আসেননি? বনানীও আসেনি? আমি বললাম, ওরা কেউ আসেনি, আমি কাকাবাবুর সঙ্গে এসেছি। কাকাবাবুর কথা শুনে ওরা তিনজনই পায়ে হাত দিয়ে প্রণাম করলো কাকাবাবুকে। চাকরি থেকে রিটায়ার করার আগে কাকাবাবু তো দিল্লিতেই থাকতেন বেশিরভাগ, তাই স্নিগ্ধাদি দেখেননি আগে। সিদ্ধার্থদা কাকাবাবুকে বললেন, আমি আপনার নাম অনেক শুনেছি। আপনি তো আর্কিওলজিক্যাল সার্ভেতে ডাইরেক্টর ছিলেন। আমার এক মামার সঙ্গে আপনার। কাকাবাবুর কথাবার্তা বলার যেন কোনো উৎসাহই নেই। শুকনো গলায় জিজ্ঞাসা করলেন, তুমি কি করো? সিদ্ধার্থদা বললেন, আমি কলকাতায় একটা কলেজের ইতিহাস পড়াই। কাকাবাবু সিদ্ধার্থদার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ইতিহাস পড়াও? তোমার সাবজেক্ট কী ছিল? ইন্ডিয়ান হিস্ট্রি। সিদ্ধার্থদা বিনীতভাবে বললেন, হ্যাঁ, আমি বৌদ্ধ আমল নিয়ে কিছু রিসার্চ করেছি। কাকাবাবু বললেন, ও বেশ ভালো। আচ্ছা, তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। এবার আমাদের যেতে হবে, চল সন্তু। সিদ্ধার্থদা বললেন, আপনারা কোন দিকে যাবেন? চলুন না, একসঙ্গেই যাওয়া যাক। আমি অধীর আগ্রহে কাকাবাবুর মুখের দিকে তাকালাম। কাকাবাবু যদি রাজি হয়ে যান তাহলে কি ভালোই যে হয়। রোজই তো পাথর মাপামাপি করি, আজ একটা দিন যদি সবাই মিলে বেড়ানো যায়। তাছাড়া হঠাৎ স্নিগ্ধাদিদের সঙ্গে দেখা হয়ে গেল। কাকাবাবু একটু ভুরু কুঁচকে দাঁড়িয়ে রইলেন, তারপর বললেন, না, তোমরাই ঘুরে টুরে দেখো। পহেলগ্রাম বেশ ভালো জায়গা, আমরা অন্য জায়গায় যাব, আমাদের কাজ আছে। সিদ্ধার্থদা বললেন, তাহলে সন্তু থাক আমাদের সঙ্গে। স্নিগ্ধাদি বললেন, সন্তু, তুই তো এখানে কয়েকদিন ধরে আছিস, তুই তাহলে আমাদের গাইড হয়ে ঘুরে টুরে দেখা। আমরা তো উঠেছি শ্রীনগরে, এখানে একদিন থাকবো। আমি উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করলাম, স্নিগ্ধাদি, শ্রীনগর কীরকম জায়গা? স্নিগ্ধাদি বললেন, কি চমৎকার, তোকে কি বলবো, এত ফুল আর আপেল, কি সস্তা। তোরা এখনও যাসনি ওদিকে? না, এত সুন্দর যে মনে হয় ওখানেই সারা জীবন থেকে যায়। আমি একটু অহংকারের সঙ্গে বললাম, পহলগ্রামও শ্রীনগরের চেয়ে মোটেই খারাপ নয়, এখানে কাছাকাছি আরও কত ভালো জায়গা আছে। রিনি বলল, এই সন্তু, তুই একটু রোগা হয়ে গেছিস কেন রে? অসুখ করেছিল? আমি বললাম, না তো। তাহলে তোর মুখটা শুকনো শুকনো দেখাচ্ছে কেন? ব্যাট, মোটেই না। নদীটার দিকে আঙুল দেখিয়ে রিনি জিজ্ঞাসা করলো, এই নদীটার নাম কী রে? আমি বললাম, এটার নাম লিদার নদী। আগেকার দিনে সংস্কৃত নাম ছিল লাম্বোদরি। লাম্বোদরি থেকেই লোকের মুখে মুখে লিদার হয়ে গেছে। আবার অমরনাথের রাস্তায় এই নদীটিকেই বলে নীলগঙ্গা। স্নিগ্ধাদি হাসতে হাসতে বলেন, সন্তু কীরকম বিজ্ঞের মতো কথা বলছে, ঠিক পাকা গাইডদের মতন। আমি বললাম, বাহ, আমরা তো এখানে 2 সপ্তাহ ধরে আছি, সব চিনে গেছি, আমি একা একা তোমাদের সব জায়গায় নিয়ে যেতে পারি। কাকাবাবু আবার ঘড়ি দেখলেন, আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, সন্তু, তুমি কি তাহলে এদের সঙ্গে থাকবে? তাই থাকো না হয়। আমি চমকে কাকাবাবুর দিকে তাকালাম। কাকাবাবুর গলার আওয়াজটা যেন একটু অন্যরকম। হঠাৎ আমার বুকের মধ্যে একটা কান্না কান্না ভাব এসে গেল। কাকাবাবু নিশ্চয়ই আমার উপর অভিমান করছেন, তাই আমাকে থাকতে বললেন। আমি তো জানি ঘোড়া বানিয়ে কাকাবাবু একলা একলা কোনো কাজই করতে পারবেন না, সাহায্যও নেবেন না অন্য কারোর। আমি বললাম, কাকাবাবু, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবু তবু বললেন, না, তুমি থাকো না, আজ একটু বেড়াও ওদের সঙ্গে, আমি একলাই ঘুরে আসি। আমি জোর দিয়ে বললাম, না, আমি তোমার সঙ্গেই যাব। কাকাবাবুর মুখখানা পরিষ্কার হয়ে গেল, বলল, চলো তাহলে, আর দেরি করা যায় না। আমি সিদ্ধার্থদাকে বললাম, আপনারা এখানে কয়েকদিন থাকুন না, আমরা তো আজ সন্ধ্যেতেই ফিরে আসছি। সিদ্ধার্থদা বললেন, আমরা কাল সকালবেলা অমরনাথের দিকে যাব। সেই অমরনাথ মন্দির পর্যন্ত যাবেন? সে তো অনেক দিন লাগবে। স্নিগ্ধাদি বললেন, ওই রাস্তায় যাব, যতটা যাওয়া যায়, খুব বেশি কষ্ট হলে যাব না বেশি দূর, ফিরে এসে তোদের সঙ্গে দেখা হবে। তোরা কি এখানেই থাকছিস? সিদ্ধার্থদা কাকাবাবুকে জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে কতদিন থাকবেন? কাকাবাবু বললেন, ঠিক নেই, বাস এসে গেছে। আমি আর কাকাবাবু উঠে পড়লাম। চলন্ত বাসের জানালা দিয়ে দেখলাম সিদ্ধার্থদা, স্নিগ্ধাদি আর রিনি হেঁটে যাচ্ছে লিদার নদীর দিকে। রিনি তরতরিয়ে এগিয়ে গিয়ে নদীটার জলে পা ডোবালো।